রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন বা হিমোস্ট্যাসিস, এই পদ্ধতিতে কোনো কেটে যাওয়া স্থানে রক্ত তঞ্চিত হয়, রক্ত পড়া বন্ধ হয়। তো এটা কিছু কিছু সময় দেখা যায় আমাদের রক্ত কম ক্ষত হলে রক্ত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, রক্ত পড়া। সেখানে লোকাল ভ্যাসোকনস্ট্রিকশন বা স্থানীয় নালীর সংকোচনের মাধ্যমে এটা হয়ে থাকে, খুব তাড়াতাড়ি রক্ত পড়া কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়। বা হিমোস্ট্যাটিক প্লাগ গঠনের মধ্যে দিয়ে ক্ষতস্থানে অনুচক্রিকা সঞ্চিত হয়ে সেই রক্ত পড়ার জায়গাটা সেখানটা বন্ধ হয়, এটা হয়। তো এটা প্রধান পদ্ধতি নয়। প্রধান যে পদ্ধতি, যেটা গভীর ক্ষতর ক্ষেত্রে যে স্বাভাবিক যে আমাদের দেহে রক্ততঞ্চন পদ্ধতি, সেটা হচ্ছে 3 থেকে 7 মিনিট একটা সময়ের একটা পদ্ধতি, যেখানে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। সেই বিভিন্ন ফ্যাক্টরগুলো দুটো পথে আমরা দেখি কাজ করে, যেটা হচ্ছে একটা অন্তরস্থ পথ এবং বহিস্থ পথ। এই দুটো পথে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। তো অন্তঃস্থ পথে যেখানে কোলাজেন তন্তুর সংস্পর্শে এই পথটা স্টার্ট হয়, আবার বহিস্থ পথে যেখানে কলার বা অনুচক্রিকার ফসফোলিপিড থেকে এই পথটা স্টার্ট করে। তা এখানে এই দুটো পথেরই যে মিলন, সেটা হচ্ছে একটা ফসফোলিপিড, সক্রিয় ফসফোলিপিড বা থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ উৎসেচক এর সক্রিয়করণ করা। অর্থাৎ অনুচক্রিকা থেকে যে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয় সেটা সক্রিয় অবস্থায় আসে। এটা হচ্ছে প্রাথমিক দুটি পথেরই একটা সাধারণ পথ, যেটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন সক্রিয়করণ। তো থ্রম্বোপ্লাস্টিন যখন সক্রিয় হয়ে যায়, প্লেটলেট থেকে আসা থ্রম্বোপ্লাস্টিন, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করতে পারে। আমাদের রক্তরসে থাকা প্লাজমা প্রোটিন প্রথমবিন, যেটা থ্রম্বিন সক্রিয় অবস্থায় আসে একটি উৎসেচক রূপে। এটা দ্বিতীয় পদ্ধতি। এবং তৃতীয় পদ্ধতি এবং লাস্ট পদ্ধতিতে দেখা যায় সেই সক্রিয় থ্রম্বিন, সেটা রক্তের রসের মধ্যে যে প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেন থাকে, সেটা থেকে ফাইব্রিন উৎপন্ন করে। এই ফাইব্রিন হলো এক ধরনের তন্তু, যেটা ফাইব্রিন মনোমার হিসাবে তৈরি হতে থাকে এবং তারা কিন্তু পরস্পর মিলিত হয়ে ফাইব্রিন পলিমার উৎপন্ন করে এবং সেখানে একটা নেট তৈরি হয়, জাল, যার মধ্যে ওই যেটা ওই ক্ষতস্থানে তৈরি হয়ে রক্ত পড়াটা বন্ধ করে। তো এই হলো রক্ততঞ্চন পদ্ধতি। এখানে বিভিন্ন ফ্যাক্টর যেগুলো কাজ করে যদি বলা যায়, যে ফ্যাক্টর 1 কে আছে, যেটা হচ্ছে ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রথমবিন, ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম। এছাড়া ফ্যাক্টর 5 আছে প্রো অ্যাক্সিলারিন, ফ্যাক্টর 6 অ্যাক্সিলারিন, ফ্যাক্টর 7 প্রো কনভার্টিন, ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর 9 খিস্টমাস ফ্যাক্টর, ফ্যাক্টর 10 স্টুয়ার্ট ফ্যাক্টর, ফ্যাক্টর 11 প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট এবং ফ্যাক্টর 12 হ্যাজম্যান ফ্যাক্টর এবং ফ্যাক্টর 13 ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ফ্যাক্টর 13টা একদম শেষে ফাইব্রিন পলিমার তৈরি হওয়ার সময় সেটাকে স্টেবল করে। এখানে ফ্যাক্টর 8-এর কথা বলতে হয়। ফ্যাক্টর 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এটা যকৃৎ ছাড়া অন্যান্য জায়গা থেকে, আমাদের কলা থেকে তৈরি হয়, অন্যান্য বিভিন্ন উপাদানগুলো যকৃৎ থেকে তৈরি হয়। তো এই ফ্যাক্টরের অনুপস্থিতিতে আমাদের কিন্তু হিমোফিলিয়া বলে একটা রোগ হয়। এছাড়া ফ্যাক্টর 9-এর অনুপস্থিতিতেও হিমোফিলিয়া হতে পারে। তা এখানে প্রত্যেকটা ফ্যাক্টর কাজ করে এই অন্তঃস্থ পথে দেখতে পাই, অর্থাৎ যেটা দীর্ঘমেয়াদী আমাদের পথ, সেখানে এইগুলো সবাই কাজ করবে। এর মধ্যে কোনো একটা ফ্যাক্টর যদি অনুপস্থিত হয় কিন্তু রক্ততঞ্চন হবে না। এটা হচ্ছে চেইন রিয়াকশানে হতে থাকে। রক্ততঞ্চনে বলা যায় কিছু তঞ্চনরোধী বস্তুর কথা। তঞ্চনরোধী যেমন প্রাকৃতিক যে অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা হচ্ছে আমাদের রক্তে আছে, যেটা হচ্ছে হেপারিন। যদি কৃত্রিমভাবে বলা যায় ব্লাড ব্যাঙ্কে কীভাবে রক্ত তঞ্চিত না করে সঞ্চয় করা যায়, যেটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট দিয়ে সঞ্চয় করা হয়। ব্লাড গ্রুপ বা রক্তের বিভাগ বা শ্রেণী, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1900 খ্রিস্টাব্দে এই ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কার করছে। আমাদের মানুষের 3 ধরনের ব্লাড গ্রুপ সিস্টেমের কথা বলা যায়: এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, আরএইচ সিস্টেম এবং এমএন ব্লাড গ্রুপ সিস্টেম। কারোর ব্লাড গ্রুপ আমরা সাধারণভাবে বলি, যেমন কারোর ব্লাড গ্রুপ এ পজিটিভ, তাহলে তার ব্লাড গ্রুপ কী হচ্ছে না, এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে তার ব্লাড গ্রুপ হচ্ছে এ, এবং আরএইচ সিস্টেমে তার ব্লাড গ্রুপ হচ্ছে আরএইচ পজিটিভ, অর্থাৎ তার হলো এ পজিটিভ।
তো এইভাবে আমরা এ বি ও এই ধরনের বিভিন্ন ব্লাড গ্রুপে পজিটিভ নেগেটিভ তার সঙ্গে জুড়ে কারোর ব্লাড গ্রুপ আমরা বলে থাকি। তো এবিও ব্লাড গ্রুপে দেখা যায় যে মেন যে কজ দুটি অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন। কোনো ব্যক্তির আরবিসি পর্দায় যদি এ অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন থাকে তাহলে এ ব্লাড গ্রুপ, কারোর ওই আরবিসি পর্দায় যদি বি অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন থাকে তাহলে তার ব্লাড গ্রুপ বি, কারোর লোহিত রক্তকণিকার পর্দায় যদি এ বি দুটোই থাকে, এ আর বি দুটোই, তাহলে হয় এ বি ব্লাড গ্রুপ। এবং একজনের ব্লাড গ্রুপ ও যার আরবিসির পর্দায় কোনো রকম অ্যাগ্লুটিনোজেন এ বা বি থাকছে না। ঠিক একইভাবে এই যে ব্যক্তির রক্ত কণিকাগুলো বললাম তাদের রক্তরসে কী ধরনের কি থাকে অ্যান্টিবডি দেখা যায়। যার এ ব্লাড গ্রুপ তার রক্তরসে অ্যান্টি বি অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি থাকে। আবার যারা ব্লাড গ্রুপ বি তার রক্তরসে থাকে অ্যান্টি এ অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন। যার ব্লাড গ্রুপ এ বি তার রক্তরসে কোনো অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন থাকে না। আবার যার রক্তের গ্রুপ ও তার রক্তরসেতে অ্যান্টিবডি এ এবং বি, অ্যান্টি এ এবং অ্যান্টি বি থাকে। তো এই অ্যান্টিবডিগুলোকে আমরা অ্যান্টি বি যেটাকে বিটা বলতে পারি, অ্যান্টি এ যেটা আলফা বলা যায়। এই রক্ত যে ব্লাড গ্রুপের যে এই অ্যান্টিজেনগুলো এগুলো আমাদের যে জিন থেকে তৈরি হয়। জেনেটিক্সের ব্যাপার দেখা যায় যে মাল্টিপল অ্যালিল আমাদের ব্লাড গ্রুপের যে জিন সেখানে মাল্টিপল অ্যালিল থেকে এগুলো তৈরি হয়। এখানে ও ব্লাড গ্রুপ এদের সার্বজনীন দাতা বলা হয়, ইউনিভার্সাল ডোনার, কারণ এটা সবাইকে রক্ত দিতে পারে। কারণ কেন দিতে পারে না, এদের রক্তের যে লোহিত রক্তকণিকার পর্দায় কোনো রকম অ্যান্টিজেন নেই, অর্থাৎ অন্য কারো ব্যক্তির দেহে গিয়ে এটা অ্যান্টিবডি তৈরিতে কোনো রকম উদ্দীপনা তৈরি করবে না। আবার এবি ব্লাড গ্রুপ যেখানে সার্বজনীন গ্রহীতা, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, সবার থেকে রক্ত নিতে পারবে। কেন নিতে পারবে না, তার আরবিসির যে পর্দা তাতে তো যে অ্যান্টিজেন থাকার কথা এ আর বি মানব যে এবিও ব্লাড গ্রুপের সেটা দুটোই নিয়ে বসে আছে, অর্থাৎ নতুন করে কোনো অ্যান্টিজেন তার রক্তে আসার ব্যাপার নেই। এছাড়া তার রক্তরসে কোনো রকম অ্যান্টিবডি থাকে না। তা এই ব্লাড গ্রুপ সিস্টেমে আরএইচ সিস্টেমে এবার দেখা যায়, আরএইচ সিস্টেমে দু প্রকারের হয়, আরএইচ পজিটিভ ব্লাড গ্রুপ এবং আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ। এখানেও তাই আরবিসির পর্দায় রেসাস ফ্যাক্টর থাকে একটা, যেটা হচ্ছে অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন, সেটা কিন্তু এই আরএইচ পজিটিভ করে, সেটা না থাকলে আরএইচ নেগেটিভ। আর এমএন ব্লাড গ্রুপে তিনটে ব্লাড গ্রুপ সেখানেও হয়, যেটা হচ্ছে এম ব্লাড গ্রুপ, এমএন ব্লাড গ্রুপ এবং এন ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপ আমাদের কি অসুবিধা বা সুবিধা হচ্ছে, তো এখানে ব্লাড গ্রুপ সিস্টেমে দেখা যাচ্ছে যে রক্ত দানের সময় আমাদের এটা সবসময় সচেতন থাকতে হবে যে কার কোন গ্রুপের রক্ত কোন গ্রুপের ব্যক্তির দেহে দেওয়া হচ্ছে। তো রক্ত সঞ্চালন জানার জন্য এই ব্লাড গ্রুপকে আমাদের জানতে হয়। কোনো ব্যক্তি শনাক্তকরণের জন্য ব্লাড গ্রুপ আমাদের সাহায্য করে, কারোর পিতৃত্ব নির্ণয়ের সময় এমএন ব্লাড গ্রুপ বিশেষ করে সাহায্য করে, কোনো রোগ নির্ণয়ের সময় এই ব্লাড গ্রুপ সিস্টেম আমাদের সাহায্য করে। কলারস, টিস্যু ফ্লুইড এবং লসিকা বা লিম্ফ। যেখানে রক্তজালিকা বিভিন্ন বস্তুগুলো কোষের কাছে দেয়, যত পুষ্টিদ্রব্য, শ্বাসবায়ু ইত্যাদি, সেগুলো কলারসে যায়। এই কলারসের মধ্যে কোষগুলো আমাদের ডুবে থাকে, অর্থাৎ কলারস থেকে কোষগুলো তাদের পুষ্টিদ্রব্য, অক্সিজেন এগুলো সব নিয়ে থাকে। অর্থাৎ রক্তবাহর মানে রক্তজালিকা এবং কোষের মাঝে এই যে একটা মাধ্যম হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে কলারস। এই কলারস থেকেই দেখা যায় যে এই লসিকা উৎপন্ন হয়, লসিকা বাহ যেগুলো আছে সেগুলো তৈরি হয় এই কলারসের স্থান থেকে। এদের ব্লান্ট এন্ডে অর্থাৎ একটা বদ্ধ নালিকা এখান থেকে তৈরি হয়, যেটা পরবর্তী ক্ষেত্রে যুক্ত হয়ে শাখা প্রশাখাগুলো যুক্ত হয়ে তারা লসিকা বাহ এবং লসিকা গ্রন্থি তৈরি করে। এরা একটা আমাদের দেহের প্যারালাল ব্যবস্থা তৈরি করে থাকে। এদের কাজ, রক্তের যে কাজ সেরকমই, কিন্তু রক্তের যেরকম রক্তকণিকাগুলো থাকে, লসিকায় রক্তকণিকা থাকে না, কেবল কিছু শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট দেখতে পাওয়া যায়। এছাড়া রক্তের মতোই এরা কাজ করে, বিভিন্ন বস্তু পরিবহনের কাজ করে। এই লসিকা বাহ কিছু কিছু স্থানে লসিকা গ্রন্থি তৈরি করে,
যেমন আমাদের প্লীহা সবথেকে বড় লসিকা গ্রন্থি, এছাড়া টনসিল আছে, লসিকা গ্রন্থি। তা এই লসিকা বাহের মধ্যে মূলত যে কাজটা হয় সেটা হচ্ছে রোগ প্রতিরোধক ব্যবস্থা, যাতে যেখানে কোনো জীবাণু আক্রমণ হলে এই লসিকা বাহের মধ্যে এই অ্যান্টিবডি ফর্মেশনের ব্যাপারগুলো এখানে হয়। রোগ প্রতিরোধের ব্যাপারে বিশেষ ভূমিকা গ্রহণ করে এই লসিকা।